নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে ভোপাল মধ্যপ্রদেশ থেকে স্বাগত। এই এপিসোডে আমরা ঘটনার চরিত্রের নামের সাথে সাথে ঘটনাস্থলেরও পরিবর্তন করেছি। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের উদ্দেশ্য কোনো অপরাধের ঘটনাকে নিয়ে সেটাকে রিকনস্ট্রাকশন করা, কোনো অর্গানাইজেশনের দিকে আঙুল তোলা আমাদের লক্ষ্য নয়। সাবধান! নাল পজিশন! পজিশন! গানস আপ! লোড! ফায়ার! সোলজার্স, বুলেট জীবন নেয়, কিন্তু বুলেট সেই জীবনের পিছনের মানুষটাকে কিন্তু চেনে না। সিপাহী শুধু চেনে, দায়িত্ব নিয়ে লক্ষ্য ভেদ করে, শুধু জীবন বাঁচানোর জন্য ফায়ার করে, জীবন নেওয়ার জন্য নয়। আমাদের সবচেয়ে প্রথম দায়িত্ব হলো দেশের সুরক্ষা, দ্বিতীয় আমাদের সুপ্রিম কমান্ডারের সুরক্ষা, তৃতীয় নিজের পরিবারের সুরক্ষা, আর সবশেষে নিজের সুরক্ষা। আমরা কিন্তু সৈনিক, আমাদের কর্তব্য রক্ষা করা, হত্যা নয়। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে গুলি শুধু জানে প্রাণ নিতে বা ঘায়েল করতে। গুলি নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, সেই সিদ্ধান্ত যে মানুষটা ট্রিগার টিপছে সে নেয়। মানুষ নিজেই বিচার করে ঠিক করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, এক মুহূর্তে ঠিক করে নেয় রক্ষা নাকি হত্যা। এই রাজু, কি হিরোগিরি হচ্ছে আয়নার সামনে? স্কুলের জন্য লেট হচ্ছে না নাকি? হ্যাঁ বাবা, আজ সানডে। হ্যাঁ হ্যাঁ জানি আজ সানডে, আর এটাও জানি সানডেতে তোর এক্সট্রা ক্লাস থাকে না। পৌঁছে যাবো বাবা, টেনশন নিও না। এই শুনছো? এইবার মেম সাহেবকে বলো যাতে মাইনেটা অ্যাডভান্সে দিয়ে দেয়, ঠিক আছে? বলেছি, উনি বলেছেন ভেবে দেখবেন। আর এত ভাবতে বসলে ভেবেই যাক না, ছেড়ে দাও চাকরি। আরে এভাবে ছাড়া যায় নাকি? আর তাছাড়া উনি এমনি খুব ভালো। সত্যি কি ছাড়তে বলছি নাকি? হ্যাঁ, আরে মাঝে মাঝে হুমকি দাও, এই যা। আচ্ছা, ভেবে দেখছি। এবার তুমিও ভাববে। আরে কি যে হবে তোমাদের। তুই শোন রাজু, স্কুল ছুটির পর সোজা বাড়ি চলে আসবি, খাবার করা আছে খেয়ে নিবি, ফেলবি না। আর এখানে ওখানে হুজ্জুতি করবি না, বিশেষ করে ওই আর্মিদের এলাকায় খুব ডেঞ্জার আছে বাবা। কেন ভয় পাচ্ছ বাবা? আরে আছে আছে, অত হিরোগিরি দেখা যাবে না তো, চল এবার। আরে তুমিও চলো। কারোর যেন নজর না লাগে। মন দিয়ে পড়া করবে। আচ্ছা, চাবি আছে তো রাজু? হ্যাঁ বাবা। হ্যাঁ চল। ওকে বাই রাজু। বাই। সাবধানে যাবি, সোজা বাড়ি চলে আসবি। হ্যাঁ তুমি চলো না এবার। এই দেখ, আমার কাছে সচিন তেন্ডুলকার আছে। তাই নাকি রে? আমার কাছে পুরো ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ধোনি আছে। এই দেখ, রাহুল দ্রাবিড়ও আছে, বিরাট কোহলিও আছে। এবার বল, আমাকে একটা দে না। হাট হাট। এবার ধোনি আর তেন্ডুলকার দুটোই আমার। রাজু, রাজু ধোনিকে দে। দাঁড়া, দে আমার। রাজু, দাঁড়া, রাজু। আমার ধোনিকে দে। রাজু দাঁড়া, দাঁড়া। আরে দাঁড়া না রাজু। রাজু আমার ধোনিকে দে। রাজু দাঁড়া, দাঁড়া, দাঁড়া। রাজু দাঁড়া, রাজু দাঁড়া। রাজু আমার ধোনিকে দে। রাজু দাঁড়া, দাঁড়া। আরে দাঁড়া, দে বলছি, দে। আরে দাঁড়া, দে আমায় দে। দে দে দে। দে, দাঁড়া না। আরে আমি তো মজা করছিলাম। নে তোকে দে। জানিস
জানিস কত কষ্ট করে আমি তেন্ডুলকারকে পেয়েছি? ধোনি সবসময় আমার পকেটে থাকে জানিস। এ রবি আমাকে সেবা কেনে দিবি? চল হাট। দূর কি সেবাকার ধোনিকে নিয়ে পড়েছিস, রান তো কেউ করতেই পারে না, জানি না কেন পেছনে পড়ে থাকিস এদের নিয়ে। কি সুন্দর বাদাম দেখ। হ্যাঁ রে ভাই, কি সুন্দর বাদাম। হ্যাঁ হ্যাঁ, দেখেই পেট ভরে নে। জানিস বাবা কি বলে? বলে ওই গাছটার কাছে যদি যাস তাহলে পিটিয়ে ছাল ছাড়িয়ে নেব। আরে ভাই, সবার বাবাই এরকম বকে, ওদের কথা ছাড় আর বাদাম দেখ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। কি সুন্দর বাদাম। Good morning, Colonel Narendra. Good morning, Colonel Narayan. Come, join me. What a pleasant weather. হ্যাঁ, Lovely morning. আর কর্নেল আমি দেখছিলাম হ্যাঁ। এই যে বাদাম পড়ে আছে না, এগুলো আমাদের বাগানের সৌন্দর্য নষ্ট করছে। আর তাছাড়া এগুলো পোকামাকড় আর বাঁদরদেরও আকর্ষণ করে টেনে আনছে। আর হ্যাঁ, ওই বস্তির বাচ্চা ওরাও তো বান্দরের মতো দেয়াল টপকে ভেতরে আসে। সিকিউরিটিকে বলে ওই বাচ্চাদের আটকাতে হবে। কি বলবো কর্নেল, বাচ্চাগুলো বিরক্ত করে মারে। বছরের পর বছর ধরে আমার অফিসের জানলা দিয়ে দেখে আসছি, যখন খুশি পাঁচিল টপকে চলে আসে। আমার তো এসব দেখলে রক্ত গরম হয়ে যায়। এই ব্যাপারে কর্নেল অবিনাশের সঙ্গে একবার কথা বলতে হবে। তাহলে আজকে অফিস আপনার শেষ দিন। হ্যাঁ কর্নেল, 37 বছর ধরে সার্ভিস করলাম, আর সেটাও আনব্লেমিশড। ভেরি ট্রু। আসলে আমি কোয়ার্টারের এক্সটেনশনের জন্য 1 মাসের জন্য রিকোয়েস্ট করেছি। আচ্ছা, হ্যাঁ, ততদিনে বাংলোটা হয়ে যাবে। ওয়াও, হ্যাঁ। কোথায় তৈরি করছেন আপনার বাংলো? এই ভোপালেই। ভেরি গুড। খুব সস্তাতে পেয়ে গেলাম। Okay. আর জানেন, জায়গাটা এত সুন্দর যে ওখান থেকে একটা বড় ঝিল দেখা যায়। Oh, great. হ্যাঁ, ওখানে কোনো বাদাম গাছ নেই। ভোপাল শহরে একটা সেনা ছাউনি, আর তার ঠিক পাশেই একটা বড় বস্তি। ক্যান্টনমেন্ট কম্পাউন্ডের মধ্যে দাঁড়িয়ে আছে একটা বাদাম গাছ, যার ফল বস্তির বাচ্চাদের খুবই পছন্দের জিনিস। রাজু আর তার 2 বন্ধু রাম আর রবি প্রত্যেক দিন সেনা ছাউনিতে ঢুকে যায় আর বাদাম চুরি করে আবার পালিয়ে যায়। ওদের অনেকবার নিষেধ তো করা হয়েছিল, কিন্তু অভ্যাসের বশে দুষ্টুমির কারণে ওরা 3 জন বাদাম নিতে বারবার চলে আসতো। কোনো জওয়ান বাচ্চাদের এই দুষ্টুমি একদম পছন্দ করত না, কিন্তু বাচ্চারা ভাবতে পারেনি যে এই পছন্দ না করাটা হিংসায় বদলে যাবে। ওই 3টি বাচ্চাই দুষ্টুমি করে বারবার দেওয়াল টপকে বাদাম নিতে আসতো। কিন্তু একদিন ওই 3 জনের মধ্যে একজন বাচ্চাকে গুলি করা হলো। মে 2011।
অফিসার, ইয়েস স্যার। মালিকে বলে বাদাম গাছের চারপাশটা পরিষ্কার করিয়ে দাও। আর ওখানে মাটিতে যত বাদাম পড়ে আছে ওগুলো তুলে কোথাও ফেলে দাও, ওগুলোর জন্য সমস্যা হচ্ছে। ওকে স্যার। চলে জোয়ান। কেউ নেই তো? ওঠ, সাবধানে ভাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। Damn it! ওই ছেলেগুলো আবার এসেছে। ড্রাইভার, গাড়িটা ওখানে দাঁড় করাও। কি হচ্ছে এখানে? কতবার তোমাদেরকে বলেছি আর্মি কম্পাউন্ডে ঢোকা বারণ, কথাটা তোমাদের কানে ঢোকে না? হ্যাঁ, দেখো, তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তোমাদের আবার যদি এখানে দেখতে পাই তো গুলি করে দেবো, বুঝেছো? যাও, বেরো এখান থেকে। গেট লস্ট। চল পালা। জঙ্গলি কোথাকার। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। চল পালা। জঙ্গলি কোথাকার, ডিসিপ্লিন বলে কিচ্ছু জানে না, আনকালচার্ড মাঙ্কিস। চলো ড্রাইভার। গুড আফটারনুন কর্নেল নরেন্দ্র। আফটারনুন কর্নেল অবিনাশ। ওই বস্তির ছেলেগুলোকে আমি আজকেও ধরেছি। দেয়াল টপকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করছিল ওরা। বাচ্চাগুলো সত্যি ননসেন্স। রাম, রাজু, আমার ঠিক লাগছে না, চল না এখান থেকে চলে যাই, এখানে বড় ডেঞ্জার। হ্যাঁ চল রে, ফিরে যাই। কিরে তোরা এত ভয় পাস কেন? আমরা কি বর্ডার পেরিয়ে পাকিস্তান যাচ্ছি? আমরা তো শুধু ওই বাদাম খেতে যাচ্ছি। ভগবান তো ওগুলো আমাদের জন্যই বানিয়েছে, ফৌজিরা তো ওগুলো ছুঁয়েও দেখে না। প্রথমত ওরা বাচ্চা নয় কর্নেল, বড় ছেলে। দ্বিতীয়ত, যেটাকে আপনি ননসেন্স বলছেন সেটা সিরিয়াস সিকিউরিটি ম্যাটার হতে পারে। কাজে এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। আই নো কর্নেল নরেন্দ্র। ইনফ্যাক্ট কম্পাউন্ডার প্রত্যেক অফিসারই ওই বাচ্চাদের ব্যাপারে বারবার কমপ্লেন করছে। ছাড় না রাজু, আমি তোর সঙ্গে যাব না। আর রাম তুই? না না রে, আমিও যাব না। আরে ভাই টেনশন করিস না, কিচ্ছু হবে না। আচ্ছা আমি ভেতরে যাব, তোরা বাইরে অপেক্ষা করবি, আমি বাদাম নিয়ে আসবো, ঠিক আছে? তাড়াতাড়ি। ঠিক আছে। আমি ভাবছি ওই বাদাম গাছের নিচে একটা সিকিউরিটি গার্ডকে পোস্ট করে দেব। যত তাড়াতাড়ি সম্ভব সেটাই করুন কর্নেল, বিকজ উই ডোন্ট নো দিস গাইজ। এই ছেলেগুলো অন্য কেউ হতে পারে। কেউ নেই তো? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চল ব্যাগ রাখ, চল ব্যাগ রাখ। ওঠ, তুই কি ভারী রে, সাবধানে। তোরা এখানে দাঁড়া, আমি বাদাম নিয়ে আসছি, আর তারপর আমাকে হেল্প করবি নাম্বার জন্য, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আমি সাবধানে।
রাজু 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 তোর কি হয়েছে? রাজু রাজু চল ওর মার কাছে যাই, চল চল। দরজায় তো তালা লাগানো। আন্টি 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 তাড়াতাড়ি চলো, দেখো রাজুর কি হয়ে গেছে। কি হয়েছে? ও কোথায়? রাজু ওই ফৌজিদের ওখানে গেছিল, আমরা একটা বিশাল আওয়াজ পেলাম। হে ভগবান, তা এখন কোথায়? ওখানেই পড়ে আছে, অনেক রক্ত বেরোচ্ছে। রক্ত? হ্যাঁ চল, আন্টি, চল। চলো তাড়াতাড়ি চলো চলো। আরে হরিরাম, হ্যাঁ আরে তো রাজুকে কেউ গুলি করে কি দিয়েছে। আজে বাজে বলছিস? আরে ভাই, ও আর্মি কম্পাউন্ডে গিয়েছিল। চল চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। রাজু 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 পাঁচিলের ওই দিকটা দেখো, তাড়াতাড়ি। রাজু 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 বাবা, রাজু আরে বাবা, বাবা চোখ করলো, বাবা বাবা, রাজু রাজু বাবা চোখ করলো, ওটা বাবা বাবা, রাজু বাবা চোখ করলো, বাবা বাবা, আমি তোর বাবা, বাবা চোখ করলো, বাবা কি হয়েছে তোর? চোখ করলো বাবা, বাবা কেন ছেড়ে চলে গেলি? বাবা চোখ করলো তুই, বাবা। হ্যালো, বাবা চোখ করলো। ক্যান্টনমেন্ট গার্ডেনে এখনই একটা অ্যাম্বুলেন্স পাঠাও। কি করলো? চোখ করলো বাবা। রাজু 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 তোর কি হয়েছে? রাজু রাজু তোর কি হয়েছে? রাজু 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 তোর কি হয়েছে? বাবা রাজু, বাবা রাজু, রাজু চোখ খোল না। আরে ডাক্তারবাবু দেখুন না, দেখুন না, ডাক্তারবাবু, রাজুকে দেখতে বাবা, ডাক্তারবাবু। আমার বাচ্চা। ইয়েস স্যার, ওদিকটা খোঁজো। হ্যাঁ। কখন হয়েছে? জানি না স্যার, আমি শুধু একটা ফায়ারিং এর আওয়াজ শুনেছি। আমি অফিস যাচ্ছিলাম তো সামওয়ান টোল্ড মি কি এরকম কিছু হয়েছে। স্যার, ও পাশের গান্ধীগ্রাম বস্তির ছেলে ছিল, নাম রাজু, আর ওর বাবা মা ওর সাথে হাসপাতালে আছে স্যার। স্যার, স্যার আমরা ছেলেটার বাবা মা আর বাকিদের স্টেটমেন্ট রেকর্ড করার পরে আবার আসবো। শিওর ইন্সপেক্টর, ততক্ষণ আমি দেখছি এটা কিভাবে হলো আর কেন হলো। ভাই ওখানে গিয়ে দেখি যে রাজু মাটিতে পড়ে আছে, খুব রক্ত বেরোচ্ছিল স্যার। বাবু, গুলিটাকে চালিয়েছে তোমরা কি দেখেছো? না স্যার, আমরা শুধু রাজুকেই দেখেছি, গা থেকে রক্ত বেরোচ্ছে। গুলি কোন দিক থেকে চলেছিল? কাউকে পালাতে দেখেছিলে? না স্যার, আমরা কিছুই দেখতে পাইনি। ইন্সপেক্টর, আমরা ইন্টারনালি জিজ্ঞাসাবাদ করেছি, গুলি কম্পাউন্ডের বাইরে থেকে এসেছে। দেওয়ালের ওই পারে যে ছেলেরা ছিল তারা ভেতর থেকে গুলির আওয়াজ শুনেছে। আওয়াজ তো যে কোনো দিক থেকে আসতে পারে ইন্সপেক্টর। ওরা কি কাউকে গুলি করতে দেখেছে নাকি? না না, দেখেনি। অফিসার, এই বস্তিতে একাধিক ট্রাভেল মেকার আছে, আর সে কারণেই আমরা আমাদের সিকিউরিটি ব্রিজ নিয়ে সবসময় খুব চিন্তায় থাকি। আর তাছাড়া আমার অফিস তো ওই গাছটার একেবারে সামনেই, ফায়ারিং ভেতর থেকে হতেই পারে না, ইম্পসিবল। গার্ডওয়ালা সিকিউরিটি গেট গাছের থেকে তো অনেক দূরে। ঠিক। এনিওয়ে, আমরা ফর্মালি ইন্টারনাল এনকোয়ারি করব, খুব তাড়াতাড়ি আপনি রিপোর্টটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।
ডাক্তারবাবু, আমার ছেলে রাজু কেমন আছে? সরি, আমরা আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। হ্যালো, ক্যাম্প পুলিশ স্টেশন। ইন্সপেক্টর গিরিশকে দিন না প্লিজ। ইয়েস ডক্টর। ইন্সপেক্টর গিরিশ, আমরা ওই বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। হি ইজ ডেড নাও। আর তাই বস্তির লোকেরা রেগে গেছে। ইন্সপেক্টর গিরিশ, এখানে খুব ঝামেলা হচ্ছে, আপনি এক্ষুনি কিছু করুন প্লিজ। আমি এক্ষুনি পুলিশ টিম পাঠাচ্ছি। আপনি বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন প্লিজ। আমি পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি, কিন্তু ইন্সপেক্টর গিরিশ প্লিজ, আপনি এক্ষুনি ফোর্স পাঠান এখানে। রাজুর হত্যাকারী বাইরে এসো! রাজুর হত্যাকারী বাইরে এসো! আমরা এখান থেকে যাব না! রাজুর হত্যাকারী বাইরে এসো! বাইরে এসো! বাইরে এসো! বাইরে এসো! বাইরে এসো! হত্যাকারী বাইরে এসো! আমাদের রাজুকে ফিরিয়ে দাও! ফিরিয়ে দাও! ফিরিয়ে দাও! আমরা এখান থেকে যাব না! রাজুর খুনি! হায় 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 হায়! রাজুর হত্যাকারী হায়! রাজুর খুনি হায় 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 হায়! রাজুর হত্যাকারী বাইরে এসো! আমরা এখান থেকে যাব না! অফিসার, ইয়েস স্যার। সব গেট বন্ধ করে দাও। ইয়েস স্যার। কোনো সিভিলিয়ান যেন কোনো গেট দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে না পারে। ইয়েস স্যার। দেওয়ালগুলোকেও কভার করো। ইয়েস স্যার। বিশেষ করে এই বাদাম গাছটার দিকটা। Yes, sir. কেউ যেন পাঁচিল টপকে ভেতরে আসতে না পারে। অ্যাকচুয়ালি কর্নেল, অনেক আগেই সিকিউরিটি বাড়ানো উচিত ছিল। এই সিভিলিয়ানরা নিজেদের কি ভাবে স্লোগান দিচ্ছে, জানে কাদের সাথে পাঙ্গা নিচ্ছে। না জানলে এবার জানিয়ে দেবো কর্নেল। তোমরা দুজন আমার সাথে চলো। গুলি পাঁজর ফুঁড়ে হার্ট ফুটো করে দিয়েছে। খুব কাছ থেকে ফায়ার করা হয়েছে। হতে পারে। বুলেটটা দেখাতে পারেন? বুলেট? বুলেট দেহে ছিলই না। ছিল না মানে? হ্যাঁ, আমি নিজে অপারেশন করেছি। আসলে ওর পিঠেতে গুলির এক্সিট চিহ্ন রয়েছে। এর থেকে বোঝা যায় যে গুলি বুক থেকে ফুঁড়ে বেরিয়ে গেছে। ও মাই গড! তার মানে গুলি ওই কম্পাউন্ডেই কোথাও পড়ে আছে বা গেঁথে আছে। ইয়েস অফিসার। আমায় ক্রাইম সাইটটা একটু ইনভেস্টিগেট করতে হবে। আপনি এখানেই দাঁড়ান, কর্নেল অবিনাশের সাথে কথা বলতে হবে। আই এম সরি ইন্সপেক্টর, এখন খুবই খারাপ সিচুয়েশন। আমি আপনাকে কম্পাউন্ডের ভেতরে অ্যালাউ করতে পারছি না। আমাকে ক্রাইম সাইটটা ইনভেস্ট করতেই হবে। আমি আপনাকে বললাম তো, আমরা ইন্টারনাল ইনভেস্টিগেশন করছি। আজ সন্ধ্যের মধ্যে আপনি রিপোর্ট পাবেন। কিন্তু আপনি আমাকে ভেতরে অ্যালাউ করছেন না কেন? কাল সারাটা দিন বস্তির লোকেরা এখানে হামলা চালিয়েছিল। আমরা কোনো সিভিলিয়ানকে কম্পাউন্ডের ভেতরে ঢুকতে দিচ্ছি না। আর তাছাড়া সন্ধ্যের মধ্যে আপনি রিপোর্ট পাবেন। কিন্তু আমি সিভিলিয়ান নই, আমি এখন ডিউটিতে আছি। আপনি যখন আর্মিতে নেই, তার মানে আপনি সিভিলিয়ান। অফিসার, স্যার। পুলিশকে গেট পর্যন্ত এসকর্ট করো। ওকে স্যার। থ্যাংক ইউ ইন্সপেক্টর। চলুন। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। রাজু, আমার সোনা, আমার রাজুকে নিয়ে যেও না। আমার বাচ্চা, আমার সোনাকে নিয়ে যেও না। এই নিন আপনার রিপোর্ট। কি বলছে আপনার এই রিপোর্ট? সত্যিটাই বলছে। ফায়ারিং কম্পাউন্ডের বাইরে থেকে হয়েছে। আমাদের তো আপনি কম্পাউন্ডের তল্লাশি নিতেই দিলেন। কারণ তার কোনো দরকার নেই অফিসার। গুলি কম্পাউন্ডের বাইরে থেকে এসেছে, ওতে ডিটেলস আছে। আপনার কাজ তো আরো সোজা হয়ে গেল। থ্যাংক ইউ অফিসার। আমার ছেলে রাজু, এই চিতাটা চলছে 11 বছর বয়সের রাজুর। ভোপালের গান্ধীগ্রাম বস্তির ছেলে রাজুর মৃত্যু আর্মি ক্যান্টনমেন্টের কম্পাউন্ডের মধ্যে গুলি খেয়ে হয়েছে। রাজু ওখানে বাদাম চুরি করতে গেছিল।
এমন একটা ইচ্ছে, এমন একটা খেলা যেটা পৃথিবীর প্রায় সব 11 বছরের বাচ্চাই করতে চায়, পাঁচিল টপকে ফল চুরি করে খাওয়া। এটা সেই বাদাম গাছ যেটা আসলে রয়েছে আর্মি ক্যান্টনমেন্টের কম্পাউন্ডের মধ্যে। আর্মির পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে গুলি কম্পাউন্ডের ভেতর থেকে চালানো হয়নি। এই বিষয়ে অনেক প্রশ্নই উঠে আসছে। রাজু কিভাবে গুলি খেলো? গুলিটা কোথা থেকেই বা চালানো হলো? গুলি লাগার ফলেই কি রাজুর মৃত্যু হলো, নাকি রাজুকে গুলি করার পর তাকে হত্যা করা হয়েছে? স্যার, এই রিপোর্ট কম্পাউন্ডের ভেতর থেকে গুলি চালানোর সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে। তুমি আর তোমার টিম এখনো গুলিটাই ট্রেস করতে পারোনি। তোমাদের কাছে আর কোনো লিডসও নেই। স্যার, আমাদের ক্যান্টনমেন্টের ভেতরে অ্যালাউ করলে তবেই তো গুলিটাকে খুঁজে পাওয়া যাবে। একবার গুলিটা পাওয়া গেলে কিন্তু বন্দুকটাও ট্রেস করতে পারবো, আর তারপর খুনিকেও। ঠিক আছে, আমি হাই কমান্ডের সাথে কথা বলছি। স্যার, রাজু একটি সরকারি স্কুলের ক্লাস 5-এর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। সে ছিল তার মা বাবার একমাত্র সন্তান, আর তারাও রাজুকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। রাজুর এই নৃশংস হত্যা পুরো বস্তিকে শোকস্তব্ধ করে দিয়েছিল। মা বাবার চোখের জল আর বস্তিবাসীর হাহাকার ও আর্তনাদ বিচারের দরজায় ধাক্কা মারল। রাজ্য সরকার শীঘ্রই কঠিন পদক্ষেপ নিল। এক দরিদ্র পরিবারের আলো নিভে গেছে, আর প্রশাসন অপরাধীকে আলোয় আনার চেষ্টা করে। ইয়েস স্যার, আমরা এনকোয়ারি রিপোর্ট সাবমিট করে দিয়েছি। আমি নিজে সুপারভাইজ করেছি স্যার। আমি জানি আপনি রিপোর্ট বানিয়ে পুলিশকে দিয়েছেন, কিন্তু ওদের রিপোর্ট ওদেরকেই বানাতে দিন। জনগণের রাগ এখন আর্মির ওপরে, আর আমি আর্মির গায়ে কোনো দাগ লাগতে দিতে চাই না কর্নেল। শিওর স্যার, আমি পুলিশকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢোকার পারমিশন ইস্যু করব। ভেরি গুড। আর ক্যান্টনমেন্টের প্রোকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করাও, যাতে একটা রেকর্ড থাকে যে অপরাধীকে ধরার ব্যাপারে আমরা পুরো সাহায্য করছি। ইয়েস স্যার। আর একটা কথা স্যার, কোঅপারেশন শুধু অন রেকর্ড নয়, অন দ্য গ্রাউন্ডও যেন হয়, কারণ যেটা হয়েছে সেটা আনফরগিভেবল। ক্লিয়ার স্যার। দেশের সেনাবাহিনীর হাইকমান্ড এই ঘটনাটাকে গুরুত্ব দিয়ে ভাবতে থাকে, আর পুলিশকে সব ব্যাপারে সব ধরনের সাহায্য করার আশ্বাস দেয়। এই কারণে রাজু হত্যার কেস রাজ্যের ক্রাইম ব্রাঞ্চের হাতে সঁপে দেওয়া হয়। গুড মর্নিং অফিসার। আপনি আপনার ইন্সপেকশন শুরু করতে পারেন, আর আপনার যদি কিছু দরকার লাগে নিশ্চয়ই বলবেন। সিকিউরিটি অফিসার অ্যাভেলেবেল আছেন। থ্যাংক ইউ কর্নেল। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ। কর্নেল অবিনাশ, এদের যত খুশি ইনভেস্টিগেশন করতে দিন, কিন্তু আমরা এদের দিকে সর্বদা নজর রাখব। স্যার, রাজু ঠিক এখানে
আর দেওয়ালের ওইদিকে বাইরে গুলি কোনো চিহ্ন ছিল না? ইয়েস স্যার। ধরে নিচ্ছি বাইরে থেকে গুলি চালানো হয়েছিল। রাজুর বুক চিরে বেরোনোর পর রিবাউন্ড হয়েছে, কিন্তু কোথায় রিবাউন্ড হতে পারে? এদিকে তো সব ফাঁকা, শুধু ওই অফিসগুলো বাদে যা এখান থেকে প্রায় 40-50 মিটার দূরে রয়েছে। কিন্তু ধুলিয়া, ওই অফিসগুলো ছাড়া এরকম দূরত্বে আর কোনো জায়গায় নেই যেখান থেকে গুলি চালানো হতে পারে। যদি এভাবেই গুলিটা বাচ্চাটার বুক চিড়ে দেওয়ালের গায়ে গিয়ে আটকায়, আর দেওয়ালের গায়ে আটকে থাকা গুলির প্যাড থেকে বোঝা যায় যে গুলিটা কাছ থেকেই চালানো হয়েছে। কাছ থেকে বলতে কতটা কাছে? খুব বেশি হলে 50 মিটার, এর বেশি হতেই পারে না, আই এম শিওর। ধুলিয়া, গুলি এখানে আশপাশ থেকে চালানো হয়েছে। এই অফিসগুলোকে আপার লিমিট ধরে নাও। স্যার, এত কাছ থেকে এত ভারী ক্যালিবারের গুলি যখন চালানো হয়েছে তখন খুন করারই অভিসন্ধি ছিল, শুট টু কিল। গুলির রাস্তাটা এটাই ছিল। গুলিটা যেভাবে রাজুর বুক চিড়ে দেওয়ালের গায়ে আটকে ছিল, তাতে বোঝা যায় এই অফিসগুলো কোনো একটা থেকে গুলিটা চালানো হয়েছিল। ওপরে কোনো অফিস থেকে নয়, আর আশপাশের কোনো অফিস থেকেও নয়। স্যার, আমি সিকিউরিটি অফিসারকে ডেকে আনছি। এই অফিস যেটা জানলা খোলা আছে সেটা ক্যাপ্টেন খান্নার অফিস। আর যেটার জানলা বন্ধ আছে ওটা কর্নেল নারায়ণনের অফিস ছিল। 1 সপ্তাহ হলো রিটায়ার করেছেন। তা এখন অফিস খালি আছে নাকি অন্য কেউ বসছে ওখানে? এখনো পর্যন্ত নয়। কর্নেল নারায়ণন 2 দিন আগেও কাজ করেছেন ওখানে। তার মানে ঘটনার দিন উনি অফিসে ছিলেন? হ্যাঁ, অফিসে ওনার শেষ দিন ছিল, সবকিছু গোছাচ্ছিলেন। এখন কোথায় পাবো কর্নেল নারায়ণনকে? নারায়ণন স্যারকে সিনিয়র অফিসার রেসিডেন্সে পাবেন, ওনার বাংলা নম্বর 49 ওইদিকে। থ্যাংক ইউ। ননসেন্স ব্যাপার স্যাপার। তো আমায় কোশ্চেনিং এর জন্য আমার বাড়িতে এসেছেন? স্যার প্লিজ কাম ডাউন। আমি একটা সিম্পল প্রশ্ন করেছি। ওই বাচ্চা রাজুকে যখন গুলি করা হয় তখন কি আপনি আপনার অফিসে ছিলেন? আমি আমার সব কাজ গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। বাইরে কিছু চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে গিয়ে দেখলাম তো জানলাম যে সিকিউরিটি নিয়ে কিছু সমস্যা, ফায়ারিং করা হয়েছে, দ্যাটস অল। স্যার, ওই বাচ্চা ছেলে রাজুকে আপনার অফিস থেকে 50 মিটারেরও কম দূরত্বে মারা হয়েছে, আর আপনি কিছুই দেখেননি? ওই দিন আমার অফিসের শেষ দিন ছিল অফিসার। আমি আমার সব জিনিস প্যাক করছিলাম, অফিসের সব জানলা বন্ধ করে দিয়েছিলাম, আর যখন বাইরে আসি তখন দেখি খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। তার মানে আমি এটা বলতে পারি যে যখন ফায়ারিং হয়, যখন রাজুকে মারা হয়, তখন আপনি অফিসের মধ্যেই ছিলেন? ওই দিন আমার রিটায়ারমেন্টের দিন ছিল, আমি বিজি ছিলাম, আমার মন শুধুমাত্র আমার কাজের দিকেই ছিল, আর অফিসের জানলা বন্ধ ছিল। এ কথা আমি আপনাকে আগেই বলেছি। স্যার, আপনি গুলির আওয়াজটাও শোনেননি? আপনার ডিস্টার্ব ফিল হয়নি? শোনার পর জানলা খুলে দেখার দরকারও বোধ করেননি? আপনি একটা কথা হয়তো ভুলে যাচ্ছেন, যেটা একটা আর্মি ক্যান্টনমেন্ট। এখানে রোজ প্র্যাকটিস ফায়ারিং হয়, গুলির আওয়াজে আমরা ডিস্টার্বড হই না। আমার জীবনে 37 বছর ধরে আমি গুলির আওয়াজ শুনে আসছি, লড়াইও লড়েছি আমি। ওয়ার কি হয় জানেন আপনি? না স্যার, আমি বুঝি না। আমি শুধু এটুকু বুঝি যে আপনার অফিস থেকে 50 মিটারেরও কম দূরত্বে একটা বাচ্চা ছেলেকে মারা হয়েছে, আর আপনি সেটা গুরুত্বই দেননি। বাগানটা আপনার একেবারে অফিসের সামনে। 11 বছরের বাচ্চা ছেলে স্যার,
আর আপনার কিছু যায় আসে না তাতে। বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আমি আপনাকে আগেই বলেছি, এই ফায়ারিং আমি খেয়াল করিনি, ব্যাস। স্যার, আপনার বাড়িতে বা অফিসে আপনি কোন আর্মস রাখেন? আমি বাড়িতে বা অফিসে আর্মস কেন রাখতে যাব? এটা আর্মি ক্যান্টনমেন্ট, কোনো ফ্রন্ট বা বর্ডার নয়। এখানে শুধুমাত্র সিকিউরিটিকে আর্মস ইউজ করতে দেওয়া হয়, বা কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট হলে তবেই। থ্যাংক ইউ স্যার। পছন্দ নয়, তাই না? আর্মি আর্মি হয় অফিসার, সিভিলিয়ানদের জন্য আউট অফ বাউন্ড। শুধু আমি কেন, পুরো ক্যান্টনমেন্ট ওই বস্তির বান্দরগুলোর জ্বালা অতিষ্ঠ, চিন্তিত ছিল। ওদের অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু ওরা শুনতো না। কিন্তু তার মানে এটা নয় যে আমরা ছোট ছোট বাচ্চাদের গুলি মেরে মেরে ফেলবো, বুঝেছেন আপনি? বুঝেছি স্যার। গুড। স্যার, কর্নেল নারায়ণের অফিস ছাড়া ওখানে আরেকটা অফিস আছে, ক্যাপ্টেন খান্নার। এই ক্যাপ্টেন খান্নাকে তো আমরা সেদিন দেখেছিলাম। একবার দেখা করি ক্যাপ্টেন খান্নার সঙ্গে। দেখুন, যে সময় ঘটনাটা ঘটে সেই সময় আমি আমার ঘরেই ছিলাম না। আপনি কোথায় ছিলেন ক্যাপ্টেন? আমি বাইরে প্র্যাকটিস গ্রাউন্ডে ছিলাম। কোনোভাবে এই কথাকে প্রমাণ করা যেতে পারে? আপনি কি আমার উপর সন্দেহ করছেন? ক্যাপ্টেন সাহেব, আপনার অফিস আর কর্নেল নারায়ণের অফিস এই দুটো ঘটনাস্থল থেকে সবচেয়ে কাছে। আমি শুধু পসিবিলিটিস গুলো ধরছি, এটাকে পার্সোনালি নেবেন না প্লিজ। অফিসার, আপনি এইভাবে ঘুরে ঘুরে আমাদের অফিসারদের কোয়েশ্চেন করতে পারেন না। আমি শুনেছি কর্নেল নারায়ণকেও আপনি কিছু উল্টোপাল্টা প্রশ্ন করেছেন। আপনি কি জানেন না যে উনি একজন রিটায়ার্ড অফিসার? কর্নেল সাহেব, আমি কাউকে কোশ্চেন করিনি, আমি শুধু ইনফরমেশন জোগাড় করছি। জোগাড় করার কি দরকার? আপনি পিয়ারোর কাছে যান, যা ইনফরমেশন দরকার আপনি সব পেয়ে যাবেন। মিস্টার রাঠোর, আমরা আপনাদের সাথে কোঅপারেট করছি, তার মানে এই নয় যে আপনারা আমাদের প্রাইভেসি নিয়ে খেলা করবেন। আমার এমন কোনো অভিপ্রায় নেই স্যার, আর কখনো হবেও না। তবু যদি কারো খারাপ লেগে থাকে তো আই এম সরি। থ্যাংক ইউ ক্যাপ্টেন খান্না। ওকে। পুরো ক্যান্টনমেন্টের ওই ছেলেগুলোর উপর রাগ ছিল। ছেলেগুলোকে ওয়ার্নিংও দেওয়া হয়েছিল, কিন্তু ওরা শোনেনি। ক্যান্টনমেন্টের লোকেদের মনে হয়েছে ছেলেরা ওদের রেসপেক্ট করে না, ওদের লিমিট ছাড়িয়ে গেছিল। এই কত বাদাম! চল 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 যা। কত বাদাম! এই পালা 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 পালা। কি? এই পালা বলছি, পালা এখান থেকে, পালা। পালা। চল পালা পালা। পালা এখান থেকে। আমাদের অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল। ফৌজি আমাদের উপর খুব রাগ করত, কিন্তু আমাদের বাদাম খুব ভালো লাগতো। তোমাদের বন্ধুকে মারা হয়েছে শুধুমাত্র বাদাম চুরি করতে গেছিল বলে? হ্যাঁ স্যার। কোনো বিশেষ অফিসার যে তোমাদের সবচেয়ে বেশি বকতো, ওয়ার্নিং দিত, পিছু ছাড়তো না? হ্যাঁ স্যার। কে সে? ওই দিন যখন আমরা বাদাম চুরি করতে যাই, এক ফৌজি অফিসার আমাদের খুব বকেছিল। কতবার তোমাদেরকে বলেছি আর্মি কম্পাউন্ডে ঢোকা বারণ, কথাটা তোমাদের কানে ঢোকে না? হ্যাঁ, দেখো তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তোমাদের আবার যদি এখানে দেখতে পাই তো গুলি করে দেবো, বুঝেছো? মিস্টার রাঠোর, প্রত্যেক অফিসার ওই ছেলেগুলোকে বকতো, প্রতিটা অফিসার ক্যান্টনমেন্টের বাইরে যাতায়াত করত। এবার আমি কাকে কাকে আপনার সামনে দাঁড় করাবো? স্যার, আমি ইনসাল্ট কাউকে করতে চাইছি না। আপনি শুধু এটা বলুন যে 12:30 থেকে 12:55 মধ্যে কোন কোন অফিসার গাড়িতে করে বাইরে গেছেন। 12:30 আর 12:55 কেন? কারণ ওই সময় ছেলেগুলোর বাদাম চুরি করার প্রথম প্ল্যান ভেস্তে গিয়েছিল, আর কোনো একজন অফিসার বাইরে যাওয়ার সময় গাড়ি দাঁড় করিয়ে ওদের বকেছিল। আমাদের কাছে এমন কোনো লিস্ট নেই, না এমন কোনো রেকর্ড। গেটের সিকিউরিটি রেজিস্টারে তো এন্ট্রি থাকতেই পারে স্যার।
স্যার 12:30 আর 12:55 মধ্যে শুধু একটা গাড়ি গেটের বাইরে গেছে। কার গাড়ি? কে ছিল এতে? কর্নেল নরেন্দ্র, উনি একাই ছিলেন। থ্যাংক ইউ। ইনি ছিলেন কি? হ্যাঁ স্যার। আপনারা পাগল হয়ে গেছেন। মিস্টার রাঠোর, কর্নেল নরেন্দ্র এই ক্যান্টনমেন্টের সবচেয়ে সিনিয়র অফিসার। রাজুকে গুলি করার 10 মিনিট আগে উনি বাচ্চাদের বকে ছিলেন। এটা হতে পারে অফিসার, কিন্তু ওনাকে কোনো কোশ্চেন করা হবে না, করতেও দেব না। স্যার, চৌঠামে আপনার কম্পাউন্ডে যা ঘটেছে সেটা ফায়ারিং প্র্যাকটিস হতে পারে না, কারণ ফায়ারিং বাগানে হয়েছে, প্র্যাকটিস রেঞ্জে নয়। আপনি আপনার রিপোর্টে লিখেছিলেন যে ফায়ারিং বাইরে থেকে হয়েছে, যেটা কোনো যুক্তি নেই, একেবারেই বেশ নেই। পয়েন্টে আসুন অফিসার। পয়েন্টটা হলো এই স্যার, যে 4 মে দুপুরে আপনার কম্পাউন্ডে যা ঘটেছে সেটা একটা ব্রুটাল কোল্ড ব্লাডেড মার্ডার ছিল। একটা নিরীহ আর গরিব বাচ্চাকে মারা হয়েছে যে বাগানে পড়ে থাকা বাদাম চুরি করতে এসেছিল। পড়ে থাকা ফল আর মরে যাওয়া ছেলেটা কেউ জানতো না যে আর্মি আর সিভিলিয়ানদের মধ্যে দেওয়াল কোথায় আছে আর কেন আছে। আপনি এখনো পয়েন্টে আসেননি অফিসার। আপনি পয়েন্ট মিস করে গেছেন কর্নেল। কিন্তু আমি আর পয়েন্টে আসবো না। এবার কর্নেল নরেন্দ্রকে ক্রাইম ব্রাঞ্চের অফিসে আসতে হবে কোশ্চেনের জবাব দিতে। হোয়াট? ইম্পসিবল। আমি এই রিকোয়েস্ট কখনো পাস করব না। রিকোয়েস্ট করার সময় শেষ হয়ে গেছে স্যার। এবার আপনার ক্যান্টনমেন্টে আর্মস ডিপোর তল্লাশি নেওয়া হবে, রেকর্ডস চেক করা হবে, আর একজন অপরাধীকে ধরার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হবে। আর যদি আটকানোর চেষ্টা করা হয় তাহলে ওয়ারেন্ট ইস্যু করা হবে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং স্যার। শুরু করুন অফিসার। শুট। বলুন কি জানতে চান, ভয় পাবেন না। স্যার, রাজুর মৃত্যুর 10 মিনিট আগে আপনি কি ওই 3টে ছেলেকে ওয়ার্নিং দিয়েছিলেন? দিয়েছিলাম, কিন্তু ওরা আপনার ওয়ার্নিং মানেনি। এতে হয়তো আপনার খুব রাগ হয়েছিল। না, বিশেষ রাগ হয়নি, কারণ আমি এই বাচ্চাগুলোকে বহুবার ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু ওরা কারোর কথা শুনতো না, না আমার না অন্য কোনো আর্মি অফিসারের। স্যার, ওই দিন আপনি কোথায় যাচ্ছিলেন? আমি সেক্রেটারিয়েটে গিয়েছিলাম। কেন? কিছু অফিসিয়াল কাজ ছিল। এই কেসের সাথে তার কোনো সম্পর্ক নেই অফিসার। আপনি কি রাজুকে গুলি করেছিলেন? গুড, আই লাইক দ্যাট। একদম সঠিক প্রশ্ন, কিন্তু আমার উত্তর হলো না, আমি ওই ছেলেটাকে গুলি করিনি। আর আমি জোর দিয়ে এটাও বলতে পারি কোনো আর্মি অফিসারই এমন কাজ করতে পারে না। আর্মি কম্পাউন্ডের ভেতর থেকে গুলি চালানো হয়েছিল স্যার। আর যদি কোনো আর্মি অফিসার গুলি না চালায় তাহলে বাইরের কোনো লোক আপনাদের কম্পাউন্ডে ঢুকে বাদাম চুরি করা বাচ্চাদের গুলি করে পালায় কিভাবে এবং কেন? তা আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি আর্মি প্রাণ বাঁচানোর জন্য গুলি চালায়, মারার জন্য নয়। আর আপনি যদি আমাকে সন্দেহ করেন তাহলে আপনাকে লজিক্যালি ভাবতে হবে, কারণ যে সময় এই ঘটনাটা ঘটে ওই সময় আমি সেক্রেটারিয়েটে ছিলাম। স্যার, আপনি ক্যান্টনমেন্টের সিনিয়র মোস্ট অফিসার, আপনি কি কাউকে গুলি করার জন্য অর্ডার দিয়েছিলেন? নো, নেভার। ও একটা ছোট বাচ্চা ছিল অফিসার। আমি যদি ওকে সিরিয়াসলি ওয়ার্ন করতে চাইতাম তাহলে ওকে ধরে ওর ফ্যামিলির কাছে নিয়ে যেতাম, ওর পেরেন্টসকে ওয়ার্ন করতাম, তারা যেন তাদের বাচ্চাকে ডিসিপ্লিন শেখায়। দ্যাটস অল। এছাড়া আমি আর কিছু করতাম না। ওয়ার্নিং দেওয়ার আগে আপনি সিকিউরিটিকে বলেছিলেন গাছের চারপাশ পরিষ্কার করার জন্য। মালিকে বলে বাদাম গাছের চারপাশটা পরিষ্কার করিয়ে দাও, আর ওখানে মাটিতে যত বাদাম পড়ে আছে ওগুলো তুলে কোথাও ফেলে দাও, ওগুলোর জন্য সমস্যা হচ্ছে। ওকে স্যার। গাছের চারপাশের এরিয়াটা পরিষ্কার করতে বলেছিলাম অফিসার, কোনো মানুষকে নয়। আই ডিড নট দি অর্ডারস টু কিল। আমি শুট করার কোনো অর্ডারই কাউকে দিইনি। এক্সকিউজ মি স্যার, জাস্ট আ মোমেন্ট। নো প্রবলেম, টেক ইউর টাইম।
স্যার আমি ওনার ব্যাপারে সব রিপোর্ট এনেছি, আমি চেক করেছি, আমি ফোন রেকর্ডসগুলো চেক করেছি। শো 1টার সময় কর্নেল অবিনাশের সঙ্গে ওনার ফোনে কথা হয়েছিল, বাচ্চাদেরকে ধমকানোর 2 মিনিট পর। ওই বস্তির ছেলেগুলোকে আমি আজকেও ধরেছি, দেয়াল টপকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করছিল ওরা। বাচ্চাগুলো সত্যি ননসেন্স। প্রথমত ওরা বাচ্চা নয় কর্নেল, বড় ছেলে। দ্বিতীয়ত যেটাকে আপনি ননসেন্স বলছেন সেটা সিরিয়াস সিকিউরিটি ম্যাটার হতে পারে। কাজে এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। স্যার, কর্নেল অবিনাশের সঙ্গে ফোনে কথা বলেছিলেন আপনি বাচ্চাদের ধমকাবার 2 মিনিট পর? বাচ্চাদের বকার 2 মিনিট পরে অফিসার। সরি স্যার, বাচ্চাদের বকার পরে। হ্যাঁ, আমি কর্নেল অবিনাশের সাথে কথা বলেছিলাম। কি কথা হয়েছিল স্যার? প্রাইভেট কনভারসেশন ছিল। আমার জানাটা দরকার স্যার। আই থিঙ্ক ইট ইজ রেলেভেন্ট টু দ্য কেস। আপনি কি এটাই জানতে চাইছেন যে আমি কর্নেল অবিনাশকে অর্ডার দিয়েছিলাম যে উনি যেন গাছের দিকে নজর রাখেন, আর ওই ছেলেগুলো যদি ওখানে আসে তাহলে ওদের ফায়ার করে, ওদের গুলি করে উড়িয়ে দেয়? কারেক্ট স্যার। এটাই জানতে চাইছি যে আপনি এমন কোনো অর্ডার দিয়েছিলেন যে বাচ্চাদের গুলি করো? একটা 11 বছরের ছেলেকে গুলি করে হত্যা করা হলো শুধু এই কারণে যে ও আর্মি কম্পাউন্ডের দেওয়াল টপকে বাদাম চুরি করতে এসেছিল। এই ঘটনার ঠিক 10 মিনিট আগে ক্যান্টনমেন্টের সবচেয়ে বড় অফিসার পাশের বস্তির 3টে ছেলেকে দেওয়াল টপকে বাদাম চুরি করায় ওয়ার্নিং দিয়েছিলেন। সেই অফিসারের অর্ডারেই কি রাজুকে গুলি করা হয়েছিল, নাকি এই কেসে এখনো কিছু রহস্য রয়েছে? এই কেসের ইনভেস্টিগেশন খুবই জটিল ছিল, মুশকিলেরও ছিল। সন্দেহের আঙুল 4 দিক থেকে উঠছিল, কিন্তু মার্ডার করার জন্য ব্যবহৃত সেই অস্ত্রটি ক্রাইম ব্রাঞ্চ এখনো খুঁজে পায়নি। ইনভেস্টিগেশন করতে গিয়ে ওনারা শুধু একটা গুলি পেয়েছেন আর একজন পোটেনশিয়াল